একটা শান্তি অবস্থা, একটা সহাবস্থান, একটা মূল্যবোধের আদান প্রদান, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু সেটার পরিবর্তে আমরা অসহযোগিতা, বিভিন্ন ধরনের সেক্টের মধ্যে পার্থক্য এবং সেইটাকে ব্যবহার করে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের রাজনীতিকরণের প্রকল্প আমরা দেখতে পেলাম। গণভোট এবং সংস্কার বাস্তবায়ন কোন নির্দিষ্ট দলের অন্তর্ভুক্ত বিষয় নয়। ফলত আমরা গণভোটখানে যে ধরনের পার্টিসিপেশন সকলের মধ্যে দেখতে পেয়েছি, যেই ধরনের অংশগ্রহণ, একই সাথে থাকার, একই সাথে লড়াই করার যে মনোবৃত্তি, এই মনোবৃত্তিকে কাজে লাগিয়ে আমরা এইটার ফলটা সাথে নিয়ে এগোতে চেয়েছিলাম বাংলাদেশে। কিন্তু আমরা এসে এই পর্যায়ে যদি বলি যে এই গণভোটের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়াবলী, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নারী সংসদ সদস্যের সংখ্যা। কিন্তু আমরা ঐক্যমত্য কমিশনে অদ্ভুতভাবে লক্ষ্য করলাম একমাত্র এই নারী সংসদ সদস্য কতজন হবে এবং কতজনকে মনোনয়ন দেওয়া হবে, এই বিষয়ে একটা সর্বদলীয় ঐক্যমত্য স্থাপন হয়েছে ঐক্যমত্য কমিশনে উইদাউট এনসিপি। সেখানে এনসিপি শুধুমাত্র এবং এবি পার্টিও সেখানে ছিল। আমরা বলেছি যে সংসদে নারীদের পার্টিসিপেশন নিশ্চিত করার লক্ষ্যে অবশ্যই এটা 30% নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে এবং সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার জন্য সরাসরি মনোনয়ন দিতে হবে। কিন্তু সেখানে আমরা লক্ষ্য করলাম বাকি সমস্ত দল ঐক্যমত্য পোষণ করলেন যে কোনোভাবেই এটা এক্সিকিউট করতে দেওয়া হবে না। আমরা কেন বারবার ঐক্যমত্য কমিশনের এই জায়গায় ফেরত আসছি? আপনারা যে ঐক্যমত্য কমিশন প্রত্যক্ষ করেছেন, এটা একটা ঐতিহাসিক ঐক্যমত্য কমিশন। ইসলাইকে এই ঐক্যমত্য কমিশনটা আসলে সেই গণপরিষদ বিতর্কের একটা ধরন, যেই গণপরিষদ বিতর্ক আপনারা পার্লামেন্টে দেখতে পেতেন হয়তো, সেটার একটা লাইভ টেলিকাস্ট বা একটা ট্রেইলার আপনারা ঐক্যমত্য কমিশনে দেখতে পেয়েছেন। এখন এই সর্বদলীয় ঐক্যের মধ্যে কেন ঘটনাটা ঘটে, এটা আমি একটু ব্যাখ্যা করব। এবং জনপ্রিয় এমন অনেক পলিটিক্যাল পার্টি আছে যারা নারীদের সাথে একত্রে বসতে পর্যন্ত রাজি নয়, এবং তারা বাংলাদেশে জনপ্রিয় এবং একই সাথে তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রসেসের মধ্যে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। আপনি একটা জিনিস দেখুন, রাজনৈতিক দৈন্যতা কতদূর গিয়েছে। দিনের পর দিন অপমান অপদস্থ করে এখানে প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টির মর্যাদা পেয়ে যাচ্ছে। তারা ঐক্যমত্য কমিশনেও বসার সুযোগ পেয়েছিল, তারা নিজেদের নিবন্ধনও আদায় করতে পারে এবং তারা বাংলাদেশের গণতান্ত্রিক দল হিসেবে বিবেচিত হয়। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাস্কর। এবং এই দলগুলোর প্রভাবের প্রতিপত্তির কারণেই যখন ঐক্যমত্য কমিশনে তারা তাদের ম্যান পাওয়ার মাঠে মোবিলাইজ করেন, ফলত তারা যে কোনো কিছু চাইলে এটা এক্সিকিউট করতে পারেন। আমরা এমন একটা সময়ে রাজনীতি করছি যেখানে আমরা বলতে পারছি এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যে নারীদের নেতৃত্ব গ্রহণযোগ্য নয়, এবং আমরা এই রাজনীতিকে আবার অ্যাপ্রিসিয়েটও করছি। সো আমি মনে করি যে এটা যখন হয়, যে কার্যত কি হয়, যখন পলিটিক্যাল পার্টিগুলো একজন আরেকজনের সাথে সহাবস্থান এবং যোগসূত্র মেনটেনের জন্য বসেন, তখন যখন আরেকটা পলিটিক্যাল পার্টি এই ধারা যোগ করে দেন যে আপনার দলের নারী সদস্য আমাদের উক্ত মিটিং এ উপস্থিত থাকতে পারবেন না, সেই নারীর যে মর্যাদা দলের মধ্যে, এই মর্যাদা অনেকাংশে কমে আসে। এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। এটাকে আপনারা যদি ওই যে এখন তো আবেগীয় কথাবার্তা রাষ্ট্রের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে বলা যায় কিনা সন্দেহ তৈরি হয়, যে রাষ্ট্র যেহেতু আবেগ নয়, আমরা আবেগের বাইরে গিয়ে বলতে চাই সংখ্যাতাত্ত্বিক ভাবেই নারীদের রাজনীতি, নারীদের রাজনীতিকরণ এবং নারীদের নেতৃত্বে যাওয়া, এই 52% নারীকে পিছনে ফেলে আপনারা চিন্তা করতে পারবেন না। ফলত সামনের দিনগুলোতে
নারীদের রাজনীতি কেমন হতে পারে সেই বিষয়ে আমি দুটো কথা বলি। বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সুনির্দিষ্টভাবে বলবো নারীদের রাজনীতি, নারীদেরকে ইনক্লুড করা, ইনক্লুসিভ ভাবে রাখা, তাদের যে কমফোর্ট এবং তাদেরকে মর্যাদা দিয়ে রাখা, এই ক্ষেত্রে যেমন দুর্বল, একই সাথে বাংলাদেশের নানান ধরনের জনগোষ্ঠী, ভিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করার ক্ষেত্রে একই রকম এটা সমস্যা তৈরি করে। এবং একই সাথে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে এবং ভালনারেবল জনগোষ্ঠী হিসেবে যারা পরিচিত, তারাও কিন্তু একই ধরনের অসুবিধার মধ্যে পড়ে তাদের গণতন্ত্র চর্চায়। কেন এটা হয়? আপনার পলিটিক্যাল পার্টি যদি এমন হয় যে মানি, মাসল এবং পাওয়ার এক্সার্ট করা, মানে আপনি যত বেশি পাওয়ার শো করতে পারবেন, র পাওয়ার, ম্যাসকুলিন পাওয়ার শো করতে পারবেন, তত বেশি আপনার মতামত গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তত বেশি আপনি ভূমিকা রাখতে পারবেন। সেখানে খুব অল্প সময়ের মধ্যে, মানে প্রথম অবস্থাতেই আপনি নারীদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। এটা কাঠামোবদ্ধভাবে, এটা ইন্টেনশনাল, এটাকে আপনি একটা কার্যকারিতার পরিপ্রেক্ষিতে এসে এইভাবে দেখলে চলবে না। এটা আমাদের পার্টিগুলোর গঠনতন্ত্র এবং পার্টিগুলোর গঠনতন্ত্র মেনে চলার প্রক্রিয়ার মধ্যে এটা অংশগ্রহণ। আপনি পাওয়ার পলিটিক্সকে যখন আপহোল্ড করবেন, পাওয়ার পলিটিক্সকে যখন গুরুত্বপূর্ণ মনে করবেন, বাই নেচার খুবই স্বাভাবিকভাবেই আপনি এই জনগোষ্ঠীগুলোকে আদারিং করতে শুরু করবেন। আপনারা দেখছেন যে গত কয়েকদিন ধরে আমরা শিক্ষাঙ্গনে সহিংসতা লক্ষ্য করছি, এবং আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের ছাত্র শক্তির সদস্য সচিব গুরুতরভাবে আহত হয়েছেন। শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত থাকা, এই জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত, এবং সেখানে শিক্ষাঙ্গন থেকেই যাতে ছাত্র রাজনীতিতে নারীরা আসতে না পারে, এটার একটা সচেতন প্রয়াস আমি দেখতে পাচ্ছি। নারীদের যে রাজনীতিকরণ, সেখানে আপনারা দেখেছেন যে পুরো ফ্যাসিজমের আমলে 2-3 জন বাদে নারীদের চেহারা কিন্তু আর দেখা যায় না। এটা অত্যন্ত কঠিন। নারীদের পরিবার পরিজন এবং তার সামাজিক যে অবস্থান, সেই অবস্থান রক্ষা করেও এই রাজনীতিতে নিজেদেরকে পার্টিসিপেট করানো এটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এইটাকে বাধ্য করছে আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেম, এবং আমাদের দেশের পলিটিক্যাল কালচার যদি এইভাবেই চলতে থাকে, তাহলে নারীদের রাজনীতিতে আপনি আমন্ত্রণ জানানোটা এটা একটা প্যারাডক্স। এটা এমন একটা প্যারাডক্স যে আপনি একই সাথে সমস্যা তৈরি করছেন, একই সাথে আপনি ভালো মানুষই দেখাচ্ছেন, এবং এটা একটা প্রিটেন্ড ভালো মানুষই। এই ভালো মানুষের কোনো গুরুত্ব আসলে রাষ্ট্রীয় ভাবে নেই। ফলত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যারা সংসদ সদস্য নারী নিজের যোগ্যতায় জিতে এসেছেন বলে আমরা দাবি করছি, তাদের পিছনে একজন পুরুষ রাজনৈতিক ব্যক্তির নাম কিন্তু অগ্রাহ্য করার উপায় নেই। আমাদের এখানে অলিহাদের কন্যা, সুযোগ্য কন্যা রুবিন ফারহানা আপা, উনি ওনার যোগ্যতা দিয়ে জিতে এসেছেন বটে, কিন্তু অস্বীকার করার সুযোগ নেই তার পরিবারের যে গুডউইল, সেটা তাকে অবশ্যই সাহায্য করেছে। এবং একই সাথে আমরা যদি দেখি ফারজানা শারমিন পুতুল, উনি প্রতিমন্ত্রী হয়েছেন, আমরা খুবই খুশি নারী হিসেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নারী রাজনীতিবিদ হয়ে যারা গড়ে উঠেছেন অতীতে এবং যারা গড়ে উঠছেন বর্তমানে, তাদের বিভিন্ন সময়ে পরিবারের যে প্রভাব, তাদের রাজনৈতিক পরিবারের প্রভাবটাই মুখ্য হয়ে উঠছে। এই পরিস্থিতি চলমান থাকলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণকে ওই মাত্রায় উৎসাহ দিতে পারবো না। এবং যদি বাংলাদেশে হামলা, মামলা, আক্রমণের রাজনীতি, সহিংসতার রাজনীতি প্রিভেইল করে, দাবি আদায়ের জন্য, যৌক্তিক দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে মার খেতে হয়, হামলা মামলার শিকার হতে হয়, সেক্ষেত্রে নারীদের রাজনীতিকে আমরা আরো দূরে ঠেলে দিচ্ছি। গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে নারীরা যে ভূমিকা রেখেছে দেশব্যাপী, এবং এই গণভ্যুত্থানের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, মোটা দাগে আমরা সেটাকে অস্বীকার করে আমরা ভবিষ্যৎ রাজনীতির দিকে পা বাড়াচ্ছি, যেটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। আমি এটাকে শুধুমাত্র আবেগের জায়গা থেকে দেখতে চাইবো না, আমি এটাকে দেখবো বাংলাদেশের গণতন্ত্রায়নের পথে একটা বড় বাধা হিসেবে।
আমরা আশা করি যে বাংলাদেশের নারীরা তাদের সেই জালালি মুড তাদের ফেরত আসবে এবং তারা মাঠে ময়দানে ক্যাম্পাসে এবং তাদের যে রাজনৈতিক উত্তরণ ঘটেছে একটা জনগোষ্ঠী হিসেবে সেটার প্রতিফলন আমরা মাঠে দেখতে পাবো। হয়তো শীঘ্রই আমরা ইনশাল্লাহ নারীদের একটি গণ অভ্যুত্থান আমরা যদি দেখতে পাই সেটাতে আমি অবাক হব না, কারণ আজকে 53 বছর ধরে আমরা নারীদেরকে প্রান্তিকীকরণের মধ্য দিয়ে আমরা দূরে সরিয়ে দিতে দেখেছি। সেটার দায় দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।